আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেনাপ্রধান। বৈশাখীর রঙে মাতোয়ারা ৩ পার্বত্যাঞ্চল। চারুকলায় চলছে আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই জানালো র্যাব। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশ সহ আহত কমপক্ষে 25, একটি মামলা দায়ের। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। দর্শক, আমি জান্নাতুল কুলি আছি সাথে। শিরোনাম দেখছিলেন শুরুতে। পার্বত্য অঞ্চলে চলছে 3 দিনের বৈশাখী উৎসব। আজ উৎসবের দ্বিতীয় দিনে শোভাযাত্রা সহ রয়েছে নানা আয়োজন। সকালে বান্দরবান শহরের রাজের মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে ঐতিহ্যবাহী পোশাক আর সাজসজ্জায় অংশ নেয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় পূজার, শ্রদ্ধা জানানো হয় প্রবীণদের, গুণীজনদের দেয়া হয় সংবর্ধনাও। পাশাপাশি পিঠা উৎসব সহ রয়েছে আরও নানান আয়োজন। বৈশাখী ঘিরে উৎসব মুখর রাঙামাটি এবং খাগড়াছড়িও। এই বিড়ির মাধ্যমে আমরা সমাজ, ছোট বড় সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রধান আকর্ষণ আমাদের এই সাংগ্রা রেলি। কালকে হচ্ছে 14 এপ্রিল, সকালে ছয়ন দেব আমরা, আর বিকালে হচ্ছে বুদ্ধ স্নান করব, আর রাত্রে হচ্ছে সবার পাড়াতে পিঠা উৎসব হবে। এবছরে আমি মনে করি যে আরো গত বছর যাতে অনেক ভালো হবে এই সংক্রান্ত উৎসবটা। রমনা বটমূল ও নববর্ষ উৎসব উদযাপন ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে, আর এই নিয়ে কোনো শঙ্কা নেই, এমনটা জানিয়েছে র্যাব মহাপরিচালক KKM শহীদুর রহমান। সকালে রাজধানীর রমনা পার্কে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, অনলাইনে অপপ্রচার নিয়েও বিশেষ নজর রাখা হচ্ছে। নববর্ষের অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হবে সেই আশা প্রকাশ করেন তিনি। আরও জানান, চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পুরানোর ঘটনায় তদন্ত চলছে। নিরাপত্তায় নিয়োজিত কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা সহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রতিনিধি, আপামর জনগণ সবার সাথে আমরা সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে চারুকলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, যেটা বলছিলাম আসলে শেষ মুহূর্তের প্রস্তুতির খবর আপনি জানাবেন। কি অবস্থা, আপনি যেখানে আছেন সেখানে ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে নেওয়া নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? কলি প্রতি বছর বর্ষবরণের আগের দিনটা প্রস্তুতির সর্বশেষ যে কাজগুলো সেগুলো করা হয় এবং এই জন্য চারুকলা কিন্তু কর্মব্যস্ত থাকে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। এবং আজকে এই শেষ দিনের প্রস্তুতিতে চারুকলার যারা কর্মী রয়েছেন তারা কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবার তুলনামূলক কম দেখা যাচ্ছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এসে। এখানে যে কর্মীরা কাজ করছেন তারা বেশিরভাগের বাইরে এবং বেশ কয়েকজন চারুকলার শিক্ষক রয়েছেন, তারা এটি তদারকি করছেন এবং নানা ধরনের মোটিভ তৈরি করা হয়েছে। সেই মোটিভের মধ্যে একটি নানা রকম প্রাণী, মাছ, রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি রয়েছে, পাখির প্রতিকৃতি।
এবং আরেকটি ৩৬ জুলাই যেটি এই গণ অভ্যুত্থানের একটি সিম্বলিক নাম, সেটিরও একটি প্রতিকৃতি এবার বর্ষবরণের শোভাযাত্রায় রাখা হয়েছে। আর আপনি জানেন যে সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে এবং সেই নামেই এবারের বর্ষবরণ এই শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করবে এবং প্রতি বছর এটি সচরাচর নিয়ম যে চারুকলা থেকেই চারুকলার শিক্ষার্থী সহ শিক্ষকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ কিন্তু এই শোভাযাত্রায় যোগ দেন এবং এই শোভাযাত্রায় একটি বর্ণিল রূপ লাভ করে এবং এটি কিন্তু পহেলা বৈশাখের উদযাপন হিসেবে বাংলাদেশের এই উদযাপনটি সারা বিশ্বে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে এবং এটি একটি বর্ণিল উৎসব হিসেবে বাঙালির এই যে চিরায়ত আবহমান বাংলার প্রতিকৃতি সেটিকেও সারা বিশ্বে তুলে ধরেছে। একদমই তাই, ধন্যবাদ আপনাকে শাকিল। আজ চৈত্র সংক্রান্তি, বাংলা পঞ্জিকার শেষ দিন আজ। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে 1431 সন। এটি বাঙালির আরেকটি বড় উৎসব। আর এদিন পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের নানা আয়োজন থাকে। আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে চৈত্র সংক্রান্তি। সনাতন ধর্মাবলম্বীরা বাংলা বছরের এই দিনটিকে পুণ্য দিন হিসেবে মানেন। স্নান, দান, ব্রত এবং উপবাসের মধ্য দিয়ে বিভিন্নভাবে তারা পালন করে থাকেন চৈত্র সংক্রান্তি। বছর বিদায়ের উৎসব পালন করেন ব্যবসায়ীরাও। সূচি আর শুদ্ধ হয়ে ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠান নতুনভাবে সাজিয়ে তোলেন। পুরনো সব হিসেব নিকাশ চুকিয়ে নতুন হালখাতা খোলার প্রস্তুতিও নেওয়া হয়। নতুন বছরের প্রথম দিন হালখাতা খোলা হয়। রাজধানীর রমনা পার্কে পহেলা বৈশাখী নিরাপত্তা নিয়ে চলছে মহড়া। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, যাচ্ছি তার কাছে। নিয়াজ, একটু জানাবেন নিরাপত্তা নিয়ে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ কি তথ্য? নিরাপত্তা নিয়ে মূলত র্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিবারের আয়োজন থাকে এবং পয়লা বৈশাখের আগের দিন এবারও সেই রকম হচ্ছে। র্যাব ব্রিফ করে গিয়েছেন বা র্যাবের নিরাপত্তা পর্যবেক্ষণ সেটি শেষ হয়েছে। এখন চলছে ডিএমপির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ করে সোয়াট ইউনিট যেটি রয়েছে সেই সোয়াট ইউনিটের নিরাপত্তা পর্যবেক্ষণ বা নিরাপত্তা পরীক্ষণ যেটিকে যেভাবে বলে না কেন সেটি চলছে। এবং এখানে যদি কেউ বোমা সদৃশ বিষয় নিয়ে প্রবেশ করে অথবা কেউ যদি এখানে কোনো দুর্বৃত্ত যদি বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে তাহলে তাদেরকে কিভাবে উদ্ধার করতে হবে এবং সেই সব পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হবে সেই বিষয়টি এখানে একটি মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে রোবট একটি নেওয়া আছে যেটির মাধ্যমে মূলত কোনো বিস্ফোরক দ্রব্য দিয়ে আছে কিনা বা কোনো বোমা জাতীয় কোনো কিছু আছে কিনা সেটি নির্ণয় করা সম্ভব হয় এবং তারপরে সেখান থেকে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া সেটি শুরু করে। আমরা যদি দেখি যে এখানে সোয়াটের, আমরা একটু ওই দিকে যদি দেখি যে সোয়াটের যে কার্যক্রম সেই কার্যক্রমটি দেখতেই পাবেন এখন যে এখানে একটি পুরো প্যানেল নিয়ে আসা হয়েছে, যেটি যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে বা অনাকাঙ্ক্ষিত কোনো যদি পরিস্থিতির সৃষ্টি হয় সেটি পুরোপুরি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কীভাবে এখানে যারা আগত অতিথিরা আসবেন তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদের নিরাপদ রেখে কিভাবে যারা দুর্বৃত্ত থাকবে তাদেরকে ধরা যাবে বা তাদেরকে কিভাবে নিরস্ত্র করা যাবে সেই বিষয়টি ভালোভাবে মহড়াতে চলছে। এবং মহড়ার পরপরই আপনি দেখতে পাচ্ছেন যে একটি বোম উদ্ধার করার জন্য যেভাবে যাওয়া হয় মূলত সেটি সেই পুরো একটি বা নিরাপত্তা যে পোশাক সেই নিরাপত্তা পোশাক পরে একজন যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তিনি মূলত সামনে গিয়ে যে রোবটটি পাঠানো হয়েছে আগে থেকে পরীক্ষা করার জন্য সেই রোবটটি সম্ভবত একটি বোমা সদৃশ কিছু পেয়েছে সেটি উদ্ধার করবেন। এবং দেখতে পাচ্ছেন একটি যদিও একটি ডামি বোমা সেখানে রাখা হয়েছে, সেই বোমাটি এখন উদ্ধার করা হবে। উদ্ধার করে সেখানে সেটি নিষ্ক্রিয় করার একটি বিষয় থাকতে পারে। আমরা যদি এটা অপেক্ষা করি তাহলে হয়তো বোমা নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়াটি সেটি আমরা দেখব। লাইভে আছি তো আমরা। এবং দেখতে পাচ্ছেন যে বোমা যেখানে রাখা হয়েছে সেই বোমার সেখানে নিষ্ক্রিয় করার জন্য যে যন্ত্র সেই যন্ত্রটি রেখে যিনি গিয়েছেন তিনি আবার তার আগের জায়গায় ফিরে যাচ্ছেন এবং ফিরে যাওয়ার পরে সেটিকে মূলত দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটির বিস্ফোরণ ঘটানো হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি করা হয় প্রতি বছরই করা হয় যাতে সচেতনতার জন্য এবং যদি কেউ দুর্বৃত্ত এই ধরনের কোনো চিন্তা করেও থাকে তারা যাতে সেটি থেকে নিবৃত্ত থাকে, সেটি থেকে বিরত থাকে সেটিও একটি লক্ষ্য হয় এই যে নিরাপত্তা
প্রক্রিয়া, নিরাপত্তা প্রক্রিয়া দেখানো, সেটির মাধ্যমে অনেকটা সবাইকে, সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব হয়, পাশাপাশি দুর্বৃত্তদেরকেও নিবৃত্ত করা সম্ভব হয়। কলি। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। মাদারীপুরের রাজৈরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ব্যাপারীপাড়া মোড়ে এই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত 2 এপ্রিল বদর পাশা গ্রামের কয়েকজন কুন্ডুপাড়ার ফুচকা ব্রিজ এলাকায় গিয়ে আতশবাজি ফোটায়, আর এই নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। পরদিন মামলা এবং হামলায় হয়। একই জেরে শনিবার রাতে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। আর এ সময় ব্যাপারীপাড়ার মোড়ের বাজারের দোকানপাট লুটপাট এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে রাজৈর থানায় পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের হামলায় বিএনপির 6 নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার মোগুলের হাট এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বিএনপি কর্মী শফিকুল ইসলামের সাথে ছাত্রলীগের সাবেক নেতা বাবুর বাগবিতণ্ডা হয়। এ সময় বাবুর 2 ভাই আওয়ামী লীগ নেতা শফিকুলকে মারধর করে ওঠে এমন অভিযোগ। পরে যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা উদ্ধারে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এতে আহত হয় বিএনপির 6 জন। পরে বিএনপি কর্মীরা বাবুর দোকানে ভাঙচুর করে। আটক করা হয়েছে 3 জনকে। গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। মৃত্যু হয়েছে 12 বছরের কিশোর সহ কমপক্ষে 3 জনের। মধ্যরাতে বিমান হামলার টার্গেট হয় মূল প্রবেশপথে, জরুরি বিভাগ, সার্জিক্যাল অপারেশন ভবন এবং মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট। কয়েকশো রোগী চিকিৎসাধীন ছিল ওই হাসপাতালটিতে। আশ্রয় নিয়েছিল বহু বাস্তুচ্যুতরাও। একের পর এক বোমা বর্ষণের দিকবিদিক ছুটতে থাকে সাধারণ মানুষ। তৈরি হয় বিভীষিকাময় পরিস্থিতির। বের করে নেওয়া হয় চিকিৎসাধীনদের। খোলা আকাশের নিচে অবস্থান নেয় গুরুতর অসুস্থ রোগীরাও। হামলা ছাড়াও চিকিৎসার অক্সিজেন মাস্কের অভাবে অনেকেই প্রাণহানির শঙ্কায় রয়েছে। এর আগেও বেশ কয়েকবার টার্গেট করা হয়েছে ব্যাপটিস্ট নামে পরিচিত এই হাসপাতালটি। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে 34টি হাসপাতাল। গাজা থেকে আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ছোড়া হয়েছে অন্তত 3টি রকেট। এক বিবৃতিতে সবগুলোই ভূপাতিত করার দাবি জানিয়েছে আইডিএফ। সীমান্তবর্তী কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন শুনতে দেখা যায় এবং খান ইউনিস থেকে ছোড়া হয়েছিল এসব রকেট। লক্ষ্য ছিল মির ইৎজাক, সুফা এবং হুলিত অঞ্চল। যদিও ইসরায়েলের দাবি কেউ হতাহত হয়নি। হামলার দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ইসরায়েল আবারও হামলা শুরুর পর গাজা থেকেও রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা। হামাস ছাড়াও হামলা চালাচ্ছে ইসলামিক জিহাদ। ওমানে পরমাণু ইস্যুতে ইরান এবং যুক্তরাষ্ট্রের আলোচনা যথাযথভাবে হয়েছে, এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুদেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম ধাপের আলোচনার পর এই মন্তব্য করেন তিনি। আগামী 19 এপ্রিল হবে দ্বিতীয় ধাপের আলোচনা। বৈঠক ঠিকঠাকই হয়েছে। যতক্ষণ না কোনো সমাধান হচ্ছে এ নিয়ে কথা বলে বিশেষ লাভ নেই, তাই এ বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। আবারও দেশের খবরে ফিরছি। রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা যাচ্ছি সরাসরি সেখানে। রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা যাচ্ছি সরাসরি সেখানে। কাজ করে যাচ্ছি। এর আগে কঠিন চিবরদান একটা অনুষ্ঠান হয়েছিল, আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, আমরা এসেছিলাম। তখনও জিওসি 9 পজিটিভ ডিভিশন তার লোকজন দিয়ে আমরা সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। এখন এই সম্প্রীতি ভবনের জন্য আনুমানিক 7.5 কোটি টাকার মতো ব্যয় হবে, সেটা আমরা ইনশাল্লাহ করে দিচ্ছি। এবং এখানে 24 পদাতিক ডিভিশন 24 কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার এইখানে ভূমিকা রেখেছেন। তারা ডিজাইন এবং আর্কিটেকচার ডিজাইন এবং যে স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী এই কনস্ট্রাকশনটা করে দিবে। আমি তাদেরকে বলেছি যে 1 থেকে 1.5 বছরের মধ্যে এই কনস্ট্রাকশনটা যেন শেষ হয়ে যায়। ইনশাল্লাহ আমরা সবাই আপনাদের সাথে আছি। এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমি আমার জীবনের একটা বড় সময়
জীবনের শুরুতে যৌবনের একটা বড় সময় আমি চিটাগং হিল ট্র্যাক্সে আমি কাজ করেছি। সেখানে আমরা ওতপ্রোতভাবে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে জড়িত ছিলাম। সেখানে অনেক কঠিন জীবনদান অনুষ্ঠান হয়েছে, সেখানে গিয়েছি এবং তাদের সাথে ওতপ্রোতভাবে আমরা কাজ করেছি। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্সে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ওনার অনেক কর্মব্যস্ততার মাঝেও উনি রাজি হয়েছেন এখানে এসে, এবং উনি আমাকে অনুপ্রাণিত করেছেন এই কাজের জন্য। এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এই দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি, একে অপরের বক্তব্যকে যেন শ্রদ্ধা করি, মতামতকে শ্রদ্ধা করি। আমাদের নিজস্ব মতামত থাকবে, সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব, কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবোধটা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো ফাগুয়া উৎসব। এতে চা জনগোষ্ঠীর শিল্পীরা নানা গানে আর নৃত্যে তুলে ধরেছেন তাদের জীবন কাহিনী। আফরোজ আহমেদের পাঠানো তথ্যচিত্র দেখে নেব বিস্তারিত। চাই গাছ মোর গয়রাম তুলিছে, কাঁচা কাঁচা পাত বারে 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 গয়রাম কিনে নজর চলি যায়, বারে বারে গয়রামকে মোর দেখলে মন যায়। আমরা এই উৎসবের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তাদের ঐতিহ্যকে তুলে ধরতে পারে। হোলি খেলা হয়, রং খেলা হয় এবং 15-20 দিন ব্যাপী এই উৎসবটা পালন করা হয়। ফগুয়া অনুষ্ঠানে, ফগুয়া উৎসবে আমরা আমাদের কন্দ জাতির কুই নৃত্য পরিবেশন করেছি। সেখানে শুধু আমাদের গ্রামের লোকজনেই থাকতো, সেই ঐতিহ্যটা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, অন্যান্য লোকেদের কাছে কখনোই যেতে পারতো না এই ঐতিহ্যটা। এইখানে এসে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে আমাদের ঐতিহ্য যে কাঠি নৃত্য এটা ধরে রাখে, অনেকেই তো বিলুপ্ত হয়ে যায়। গোষ্ঠীকে কেন্দ্র করে যে একটা অনুষ্ঠান হচ্ছে সেটা নিয়ে খুবই গর্বিত মনে করছি। তাদের যে হ্যান্ডিক্রাফট যেটা আছে, হস্ত বিষয়গুলো যেগুলো তারা প্রোডাক্ট তৈরি করে, সেগুলো আমরা মানুষের মাঝে ছড়াই দিতে চাই। আর এরই সাথে শেষ করছি যমুনা নিউজ।